দাদাজির সঙ্গে তোমার খাতির কতটা ছিল আমি তা জানতাম। তুমি এখনো ডর নিয়ে আছো নাকি? उस फिरंगी का दौड़ इतनी दूर तक ही था। কি হলো বলো তো? তুমি কি কিছুই বলবে না? বন্ধুর কাঁধে চাপড় মেরে জিজ্ঞেস করলেন সিরাজ। কার্যত একদিনই কলকাতা দখল সম্পন্ন হয়েছে। আজ সত্যি এক তেওহারের দিন, অথচ তৌফিক অদ্ভুতভাবে গম্ভীর হয়ে আছে। অনেকক্ষণ পর মুখ খুলল। বাকি সব তো ঠিকই আছে, কিন্তু একটা খটকা লাগছে। সিরাজ বললেন, কিরকম খটকা বলো? এই জঙ্গ তো এত আসান হওয়ার কথা ছিল না। ফিরিঙ্গিদের ফৌজ সম্পর্কে যা জানি, ওরা এত সহজে ময়দান ছেড়ে দেয় না। তলোয়ারের উল্টো দিকে বন্দুকের লড়াই। সামনে কোনো বড় বিপদ অপেক্ষা করে আছে বলে ভয় হচ্ছে। তুমি ভুল বলছো না তৌফিক, লেকিন अभी ये सब सोचने का वक्त नहीं है। সামনের দিন যে কঠিন হবে তা আমিও জানি। আল্লাহ যখন তখতের নসিব দিয়েছেন, তখন চ্যান কি নিন তো মরার সময়ই আসবে। চিন্তা মত করো দোস্ত, লড়াই ছাড়া 1 ইঞ্চি জমিও দেব না। তৌফিক জানতো এই কথাগুলো সমস্তই সত্যি। ফিরিঙ্গি ফৌজ হলো কাঁকড়া বিছের জাত। তাদের বিষ নজর যখন বাঙ্গালের ওপর পড়েছে, তখন সহজে নিস্তার নেই। তার প্রিয় ভাই সিরাজ সে কথা জানে। এও বিশ্বাস ছিল তৌফিকের। এত অল্প সময়ের মধ্যে সিরাজের বেপরোয়া নবাব দুলাল থেকে দায়িত্বশীল সেনা প্রধান হয়ে ওঠার যাত্রাটা নিজের চোখে দেখেছে তৌফিক। এই সিরাজের উপর তার বিশ্বাস করতে ইচ্ছে হয়। তৌফিক বুঝতে পারে সিরাজউদ্দৌলার এই লড়াই মামুলি তখতের লড়াই নয়। দরিয়া পার করে আসা ভিন দেশীদের বিরুদ্ধে তার দোস্ত লড়াই করছে স্বাধীনতা রক্ষার জন্য, নিজের জমিনে নিজের অধিকার বজায় রাখার জন্য। এই লড়াই তারা জিতবে কিনা জানা নেই তৌফিকের। সিরাজও এই জয়ের ব্যাপারে নিশ্চিত নয়। সবচেয়ে বড় কথা হলো, ফিরিঙ্গি জাতির শক্তি হিন্দুস্তানের আর 5টা রাজার মতো নয়, তার চেয়ে অনেক বেশি। তবু তৌফিকের মনে হয় এই লড়াইয়ের খবর রাখবে আগামী প্রজন্ম। তারা মুছে গেলেও হিন্দুস্তানের ইতিহাস তাদের ভুলে যাবে না। এই এক বড় বিচিত্র সময়। সব সময় ইতিহাস এবং ভবিষ্যতের এই মোহনায় এসে মানুষ তার সীমারেখা ছাড়িয়ে অনেকটা বড় হয়ে ওঠে। তার বোধ ছাড়িয়ে যায় সময়ের গণ্ডি। তার আদান প্রদান তখন আবহমান কালের মানব জাতির সঙ্গে। মানুষের অস্তিত্ব রক্ষার চিরকালীন লড়াইয়ের সঙ্গে তার হৃদয়বত্তা এক হয়ে যায়। হিন্দুস্তানের রাজনৈতিক ভবিষ্যতের এই অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের নায়ক বুঝি সেই পথের সন্ধান পেয়েছে। কলকাতা বিজয় করে মুর্শিদাবাদে ফেরার সময়টুকু সিরাজ খানিক শান্তিতে থাকতে পেরেছিলেন। একরকম আত্মবিশ্বাস তাকে সাহস যোগাচ্ছিল। কিন্তু মুর্শিদাবাদে আসার পরেই নিয়তির খেলা আমূল বদলে গেল। তার অনুপস্থিতিতে ষড়যন্ত্রের জাল যে কত দূর বিছিয়ে যেতে পারে তা নিয়ে কোনো ধারণা ছিল না নবাব সিরাজউদ্দৌলার। তার তখ্ত যে এতদিনে যথার্থই কাঁটার সিংহাসনে পরিণত হয়েছে তা বুঝতে পেরেছিলেন নবাব। সমস্ত সদিচ্ছা সত্ত্বেও এই সিংহাসনে বেশি দিন বসে থাকা যায় না। তার একেবারে আপন লোকেরা তার বিরুদ্ধে দাঁত নখ বের করে প্রস্তুত রয়েছে হিংস্র সাপদের মতো। সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে সিরাজের উপর। এবং অন্যদিকে নবাব সিরাজ বাঁধা পড়ে আছেন তার তখ্তে। এইটুকু জায়গা থেকে পালিয়ে বাঁচারও কোনো উপায় নেই। এ বড় কঠিন লড়াই। বাইরের লোক যখন শত্রু হয়, তখন তার বিরুদ্ধে সর্বাত্মকভাবে লড়াই করতে কোনো বাধা কাজ করে না। যত শক্তিশালী হোক না কেন, সেই শত্রুর বিরুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সমস্যা হয় তখন যখন ঘরের মানুষ প্রতিপক্ষ হয়ে ওঠে, যাদেরকে ছোটবেলা থেকে একান্ত নিজের আপন বলে জেনেছেন সিরাজ। আজ তাঁর লড়াই তাদের বিরুদ্ধেই। এই জং বুঝি দুনিয়ার সমস্ত বীরকে এক লহমায় দুর্বল করে দেয়। নিজের লোকের বিরুদ্ধে অস্ত্র ধরার আগে হাত কেঁপে ওঠে সিরাজের। জং তবে অবশ্যম্ভাবী হয়ে উঠল। কোন রকম সওদা করার কোনো পথ খোলা নেই। সিরাজকে প্রশ্ন করে তৌফিক।
সে জানে এই প্রশ্ন অবান্তর। নবাব আজাদির লড়াই লড়ছেন, এখানে সওদা চলে না। তবু এইবার জং হলে সবচেয়ে বড় আশাবাদীও সিরাজের পক্ষে কোন রকম কিসমতের আশা করতে পারবে। আলীনগর থেকে কলকাতা হতে বেশি দিন সময় লাগেনি। ফিরিঙ্গি ফৌজ খুব দ্রুত ফিরে এসেছিল কলকাতায়। সেখানে তাদের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে এখন ব্রিটিশ কোম্পানি সিরাজের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথ বেছে নিয়েছে। তৌফিকের কথা শুনে স্মিত হাসলেন সিরাজ। সওদা করতে পারলে আমার থেকে খুশ কেউ হতো না তৌফিক, কিন্তু শেষ ঘনিয়ে আসছে, আমি বুঝতে পারি। নসিব মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই। এই কাম ফতে হলে আমরা শাদি করে অন্য কোথাও চলে যাব। তৌফিক সঙ্গে সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ, আর এক মুহূর্তও সময় নষ্ট করব না, শুধু আজকের কামটা ফতে হোক। বিভিন্ন সুরের গুঞ্জরণ বুকে নিয়ে নৌকোটা ইংরেজ শিবিরের কাছে পৌঁছল। নৌকো থেকে নামলো জাদবা, তার হাতে একটা কাগজ। শিবিরের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল সে, তারপর সোজা শিবিরের ভেতরে চলে গেল। কোনো এক সময়ে সিপাহীসালার মির্জাফরের দস্তখত জাল করে একটা খত বানিয়েছিল তৌফিক। তার মূল বক্তব্য, এই জং পিছিয়ে দেওয়া দরকার। সিপাহীসালার খুব জরুরি ভিত্তিতে ক্লাইভের সঙ্গে দেখা করতে চায়। তৌফিকের ভাবনা ছিল, এই খত যদি ক্লাইভের কাছে পৌঁছে দেওয়া যায় তবে সেই সূত্রে খানিকটা সময় পাওয়া যাবে। ইতিমধ্যে মির্জাফরের সাথে একরকম সুসম্পর্ক গড়ে তুলেছে তৌফিক। মাঝখানে টোপ হিসেবে ছিল জাদবা। আজও তাকেই পত্রবাহক করে পাঠিয়েছে তৌফিক। কোনোভাবে যদি মির্জাফর এবং ক্লাইভকে পরস্পরের চোখে গদ্দার প্রমাণ করে তোলা যায় তবে বাংলার নবাবী বেঁচে যাবে হয়তো। নৌকোয় বসে একা একা এই কথাই ভাবছিল তৌফিক। হঠাৎ গঙ্গার বুক কাঁপিয়ে একটা বীভৎস শব্দ কানে এলো। পিস্তলের 3টে গুলি বুকে বিঁধেছে তৌফিকের। নৌকা ভেসে যাচ্ছে তার রক্তে। ইংরেজের বন্দুকে বাংলাদেশের প্রথম শহীদ হয়ে নিঃসাড়ে পড়ে রয়েছে তৌফিক মোল্লা। জাদবা তার মালকিন ঘসেটি বেগমের প্রতি আনুগত্য রক্ষা করেছে। তৌফিক ছাড়া সিরাজের পতন আরও খানিকটা নিশ্চিত করা গেছে। এইখানে এসে আমাদের গল্প শেষ হয়। এর পরের ইতিহাস সকলের জানা। বাংলার স্বাধীনতা সূর্য আগামী 200 বছরের জন্য অস্তাচলে যাবে। এবার সিরাজ মারা যাবেন অতি আপন মিরানের তলোয়ারে। ষড়যন্ত্রের চক্রীরা কেউ পার পাবে না ঠিকই, তবে তাদের গড়ে দেওয়া মঞ্চে ফিরিঙ্গি জাত ভারত জুড়ে আধিপত্য বিস্তার করবে। আর সেই রক্তে রাঙা ইতিহাসের সূত্রধর হয়ে তৌফিক পড়ে রইল আমাদের প্রিয় গঙ্গা নদীর কোনো এক অজানা প্রান্তে। ইতিহাসে তৌফিকরা অজানাই থেকে যায়, তবু ইতিহাস হয়তো ভুলে যায় না তাদের। বাংলার আকাশে বাতাসে হয়তো আজও ভেসে বেড়ায় তৌফিক ও সিরাজের দোস্তির কথা, তাদের স্বাধীনতা রক্ষা করার অদম্য লড়াইয়ের কথা। বইয়ের ধরা বাঁধা ছক ভেঙে এই ইতিহাস কখনো অজানা মুহূর্তে আমাদেরও ধরা দিয়ে যায় হয়তোবা।